মাসের পর মাস 3টি মামলা নিয়ে এখন আমি কাদের বোঝা নিয়ে ভুগতেছি। আমাদের তো একটু আসলে না। আর আমাদের নেতা, আমাদের হুজুরা, আমি ঠিক কেউ চাই কি না চাই এসব হুজুর এসব নেতাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের যে দেশের যে একটা বৈষম্য দূর হয়েছে বা আমাদের যে একটা স্বাধীনতা পেয়েছি, এটাকে একটা স্বাধীনতাই বলে, কিন্তু এই স্বাধীনতা পাওয়ার পরও আমরা এখনো স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছি না। বলবেন কেন? দেখেন, আমি একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, প্লাস জেনারেল লাইনে পড়ালেখা করেছি, কিন্তু আজ এখন বয়স তো আলহামদুলিল্লাহ কম হয়নি, অনেক হয়েছে। কিন্তু আজ থেকে বিগত আপনার কয়েক বছর আগে, অর্থাৎ 2013 সালে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে দেশ জুড়ে যখন হেফাজতের আন্দোলনে মুখরিত ছিল, তৎকালীন সময়ে আল্লামা আহমদ শফী সাহেব রাহিমাহুল্লাহ নেতৃত্বে দেশের আপামর সাধারণ জনতা সহ এই দেশের মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করে। সেই আন্দোলনে আমিও আমার মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছিলাম। 13 সালের 22 ফেব্রুয়ারি তৎকালীন সিলেটের একটা পয়েন্ট থেকে আমি পুলিশের হাতে গ্রেফতার হই। সেই গ্রেফতারের পর থেকে নিয়ে দীর্ঘ 16 মাস কারাগার বরণ করি। সেই কারাগারের দিনগুলো কত কষ্টের এবং দুঃখের ছিল সেটা একমাত্র আমি জানি। আমার ফ্যামিলির উপর কি দখল গিয়েছে, আমার মা তো একদম আধা পাগল হয়ে গিয়েছিলেন শুধু আমার জন্য। সেই সমস্ত দুঃখের কথা কি বলবো। কিন্তু আজকাল আমাদের সেই মামলাটা এখনো আমরা রানিং আছে। এখন আমি মামলার জামিনে তিনটি মামলায় এখন আমি প্রতিনিয়ত মাসের পর মাস কোর্টের বারান্দা দৌড়ঝাঁপ করতে হচ্ছে। এখন আমি হাজিরা দিই, কিন্তু আমাদের এই হেফাজতের পরবর্তী যে নেতা কর্মীরা রয়েছেন, আজ দেশ স্বাধীন হলো, আমাদের এই যে হেফাজতের নেতা কর্মীরা যারা লিডার আছেন, তারা বুক বিলাসের সাথে মুক্ত, নিজেদের চেয়ারের কে শক্ত করার জন্য এখন তারা পায়তারা করছেন। সেদিনও দেখলাম এক জায়গায় একজন নেতা, হেফাজতের নেতা, তাকে দালাল বললেও ভুল হবে না, তাকে আল্লামা জুনাইদ আল সাহেব, তাকে অনেকেই দালাল মনে করেন। সেই ব্যক্তি একজনকে এমপি বানানোর জন্য ঘোষণা দিয়েছেন যে তিনি হেফাজত থেকে এমপি হবেন। আফসোস লাগে, অথচ আমরা যারা কর্মীরা ছিলাম আমাদের আজও দেখার জন্য কেউ নেই। এই যে মামলা নিয়ে এখনো কোর্টের বারান্দায় দৌড়ঝাঁপ করি, এই সমস্ত আমাদের নেতারা দেখেন না? দেশ স্বাধীন হওয়ার পর, 24-এর গণ অভ্যুত্থানের পর, দেশ স্বাধীন হওয়ার পর দেশের প্রত্যেকটি সেক্টরে আপনার মেয়র বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সব তাদের পদ খারিজ হয়ে গেছে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, আমরা যারা সাধারণ কর্মী আছি, এই সমস্ত, শুধু আমি না, এদেশের অনেক অসংখ্য অগণিত মানুষ রয়েছেন যারা এখনো মামলা মোকদ্দমা নিয়ে কষ্টের দিন পার করছেন। এই সমস্ত মানুষদের জন্য কি আমাদের নেতা কর্মীদের কিছু বলার নেই? ওনার কেন এখনো জোর দেন না এইসব মামলা মোকদ্দমা শেষ করার জন্য? আমরা যারা মামলা খেয়েছি, যারা জেল কেটেছি, সেটা আমরা এই কষ্টগুলা ভুগি। আমাদের মতো সাধারণ ফ্যামিলির ছেলেগুলা এখনো নিজেদের পকেটের বেহাল দশা করিয়ে প্রত্যেক মাসে মাসে আমরা মামলার হাজিরার টাকা বহন করি। কই আমাদের হেফাজতে কোনো নেতা কর্মীরা আজ পর্যন্ত কোনো আমাদের জন্য মায়া দেখাচ্ছে, কোনো জিজ্ঞেস করছে যে এই মামলাগুলো কিভাবে নিষ্পত্তি হবে? বরং আমরা জেনেছি হেফাজতের সময় সরকারের অনুদান এসেছে, এই এসেছে, এসেছে, কই আজ পর্যন্ত এক পয়সা পেলাম না। কিন্তু এই হেফাজতের চেয়ার দখল করে এই হেফাজতের নাম ভাঙিয়ে অনেক নেতা হয়েছেন, অনেককে বিলাসবহুল জীবন যাপন করছে। আমাদের মতো সাধারণ কর্মীরা দিনের পর দিন দুঃখে দুঃখে মরছি। আমাদের কষ্টের কথা কাদেরকে বলবো? কারা আমাদের কষ্টের কথা শুনবে? শত আফসোস আর ধিক্কার জানাই এসব নেতাদেরকে।
বড় পরিতাপের বিষয়। আজ পর্যন্ত এদিক গণ অভ্যুত্থানের পরে আজ 3 মাস 4 মাসের রানিং হয়ে গেল, আমাদের হেফাজতের নেতা কর্মীরা এখনো যারা আছেন আজ জোর দাবি জানালেন না যে আমাদের হেফাজতের যারা মামলা মোকদ্দমা আছে এই মামলাগুলো নিষ্পত্তি করা হোক। কিন্তু ঠিকই এইসব নেতারা বিভিন্ন মঞ্চে বিভিন্ন সমাবেশে গর্জন দিচ্ছেন। একজন তো বলে দিয়েছেন, আমাকে চেনেন না, আমি আপনাকে বলি, আপনি কি আমাদেরকে দেখেন না? আমাদের মতন কর্মীদের এই মামলা মোকদ্দমা কি শেষ হবে না? আমরা কি দিনের পর দিনে কোর্টের বারান্দায় দৌড়ঝাঁপ করব? আজ পর্যন্ত 2013 সাল থেকে 24 হিসাব করেন কয় বছর, 14 বছর হয়ে গেছে। 14 বছরে কত টাকা, কত লাখ টাকা আমার বের হয়েছে। কই আমি তো কারো কাছে গিয়ে হাত পাতি নাই। যখন মামলা খেয়েছিলাম জামাতের একজন মানুষ আমার মামলা হ্যান্ড ওভার করার জন্য বলছিলেন, আমি দেই নাই। আমার ফ্যামিলি তো এত না, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। বড় আফসোস আর দুঃখ নিয়ে আজকের এই কথাগুলো বলা। কথাগুলো একটু উত্তেজিত হয়ে গেছে, কথাগুলো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, কিন্তু শত কষ্ট আর দুঃখ নিয়ে কথাগুলো বলতেছি। ইনশাল্লাহ এই কথাগুলো কলমের কালিতে ফুটে উঠবে। আমার এই 16 মাসের দিন কারাগারের দিনের কথাগুলো লিপিবদ্ধ করে রেখেছি প্রতিদিন। সেই কথাগুলো ইনশাল্লাহ বই আসবে। এই কথাগুলো মনে হলে কান্না চলে আসে। কিন্তু আমাদের নেতা তারা জীবনযাপন করছে কোনো বিলাসপূর্ণ। গত রবিবারও আমার মামলা হাসি আছে, আমি চাইছি টাইম দিয়েছি। এর আগের সপ্তাহ ছিল, মাসের পর মাস 3টি মামলা নিয়ে এখন আমি কাদের বোঝা নিয়ে ভুগতেছি। আমাদের তো একটু আসলে না। আর আমাদের নেতারা, আমাদের হুজুরা, আমি দেখতে জানাই কি না চাই এসব হুজুর এসব নেতাদেরকে বুকটা ফেটে উঠে যখন এসব কথা মনে হয়। আর আমাদের অনেকে এই হেফাজতে না পারি এখনো দিনের পর দিন মানুষরা কাছে। আজকেও সেদিন দেখলাম হেফাজতকে রাজনৈতিক দল হিসেবে রূপ দিতে যাচ্ছেন। আপনাদের দীক্ষা জানাই, এসব রাজনৈতিক কি হবে যদি আপনাদের নেতা কর্মীরা, আপনাদের কর্মীরা, আপনাদের জন্য যারা আপনাদের ডাকে যারা সারা দিয়ে জেল কাটলো, জুলুমের শিকার হলো, তাদের যদি আপনারা না দেখেন। এই কথাগুলো বলি না, বলতে চাইও না, নিজের কষ্ট নিজের কাছে রেখে দিয়েছি। আমি আমার আল্লাহর কাছে বলেছি, দিনের পর দিন কেঁদেছি যে আমার আল্লাহ আমার কাছে আছেন। এইসব বিনিময় আজকে বলতেছি, দেখতেছি। কারণ আমাদের রক্ষে, আমাদের কষ্টে আজকে নেতারা হচ্ছেন। আমরা তো নেতা হওয়ার জন্য আসি নাই, কোন বিনিময় পাওয়ার জন্য আসি নাই। আমাদের বিনিময় আমাদের আল্লাহ দিবেন। সেই আন্দোলন যখন নেমেছিলাম, নবী প্রেমের আন্দোলন যখন নেমেছিলাম, তখন এটাই ছিল যে আমার নবীকে গালি দিয়েছে, আমার দায়িত্ব এবং কর্তব্য থেকে আমি প্রতিবাদ জানাই। কোন স্বার্থ সিদ্ধির জন্য প্রতিবাদের আসি নাই। আমাকে যারা কাছ থেকে জানেন, আপনারা জানেন আমি কি। বরুণার ফ্রি সাহেব মুফতি রশিদ রহমান ফারুক সাহেব যখন জেল থেকে এসেছিলেন, আমার আব্বা নিয়ে গিয়েছিলেন ওনার কাছে মসজিদে আবু বকর, মসজিদ ভর্তি মানুষের সামনে আমাকে গাছি উপাধি দিয়েছিলেন, বলেছেন তোমার নামে আজকে থেকে গাছ লাগবে। আমি আজ পর্যন্ত নিজের নামের শেষে সাথে গাছি লাগানি, অথচ কতজন দেখলাম গাছি পাজি হয়ে গেছে। শত দুঃখ আর কষ্ট নিয়ে কথাগুলো বললাম। আমার মতন হাজারো মানুষ হয়েছে, আমাদের সাথী ভাই মুজাহিদ ভাই বেচারা গুলিবিদ্ধ হয়েছে, এখনো তার ব্রেনের সমস্যা, চিকিৎসা করে মাসের পর মাস। আমাদের মতন এই ক্ষুদ্র ক্ষুদ্র মাছগুলা এখনো দুঃখে দুঃখে বলছে। আর আমাদের নেতা করা আফসোস লাগে, আমাদের নেতা কর্মীদের এসব চালচলন দেখলে। ধিক্কার জানাই আপনাদেরকে। যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে, কষ্ট নিবেন না। একজন কর্মীর দীর্ঘ এতদিনের কষ্টের কথাগুলো আপনাদেরকে বললাম। এই মিডিয়ার যুগ, অবশ্যই এই কথাগুলো আপনাদের কাছে বুঝবে। কষ্ট না দিয়ে আমাকে ক্ষমা করে দিবেন। এই ভিতরটা বুকটা ফেটে যাচ্ছে, কি বলবো, কাকে বলবো এসব কথা। সেদিনও আমাদের একজন শহরে একজন নেতা আসছিলেন, তো ওনার সাথে দেখা করার জন্য চেয়েছিলাম, কিন্তু ওনার নাকি সময় নাই, দেখা করার মতো সুযোগ নাই। ভাবছিলাম ওনার সাথে দেখা করে আমার কষ্টের কথা বলি, এই মামলা মোকদ্দমা যাতে শেষ হয় সেই কথাগুলো বলি, কিন্তু না, সেটা সুযোগ নাই আমার।
পরে শেষে দোয়া চাই সবার কাছে, সবাই দোয়া করবেন আমার জন্য, এই মামলা থেকে যেন আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করেন, এবং আমার কথা যদি কারো কষ্ট লেগে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।